আজকের প্রতিবেদন যখন বলছি তখন একটা ক্যাপশন আমার মাথার মধ্যে ঘুরছে, জহুরি জহর চেনে। সত্যিকারের জহুরির চোখ থাকলে জহরকে চেনা যায়। কেন বলছি? দেখুন, জহরবাবু যিনি একজন প্রখ্যাত প্রাক্তন আইএএস আমলা, যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কালচারাল ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে, মনে আছে অন্যান্য ডিপার্টমেন্টে হয়তো কাজ করেছেন, রিটায়ারমেন্টের কয়েক বছর আগে, এবং আফটার রিটায়ারমেন্টেও উনি অনেক বছর কাজ করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের। এহান একজন বাঙালি আইএএস অফিসার যার গায়ে একটা বুদ্ধিজীবী তকমা লেপ্টে আছে। তিনি লেখালেখি করেন, তিনি যে কোনো ব্যাপারে রিয়াকশান দেন। সেই মানুষটিকে সম্প্রতি আবার দেখলাম রিয়াকশান দিচ্ছে। ভয় হয়। এটা কোনো স্ট্র্যাটেজি না তো? মানে যে দলের উনি রাজ্যসভার সাংসদ, সেই দলের স্ট্র্যাটেজির অঙ্গ কিনা? কারণ সেই দলের মুখপাত্র হিসেবে কুণাল ঘোষকে আমরা দেখেছি কীরকম সেফটি ভালভের ব্যালেন্সের খেলা খেলেন। এখন দেখছি সুখেন্দু শেখর রায়, আরেকজন রাজ্যসভার এমপি তৃণমূলের, তিনি হঠাৎ করে কীরকম বিরোধী দলের মতন হাবভাব করছেন। শান্তনু সেনকে দেখেছি এই নতুন যে ইস্যু হচ্ছে সেই ইস্যুতে, অর্থাৎ আরজিকর কাণ্ডের পর থেকে। কিন্তু এহানো জহরবাবু, তিনি কিন্তু 2021-এ বিধানসভা ইলেকশনের আগে, যখন তার সঙ্গে ওই ছাপমারা তৃণমূলের সম্পর্ক ছিল না, তাকে আমরা বুদ্ধিজীবী বলেই ভাবতাম, তখন তিনি রাজ্যসভায় মনোনীত হননি এই দলের থেকে। তখন তিনি একটা ক্যাম্পেইন করেছিলেন। আমরা জানি দুটো মেন দলের খেলা হয়েছিল, মানে ইলেকশনটা মেন দলের মধ্যে হয়েছিল, দুটো দলের মধ্যে বাইনারি হয়েছিল, একটা বিজেপি এবং একটা তৃণমূল। সেখানে সিপিএম কংগ্রেস ছিল। ভোটের রেজাল্টের পর বুঝতে পেরেছি কেমন ছিল। তো তেনারা অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, অর্থাৎ জহরবাবুরা সদল বলে নেমে পড়েছিলেন একটি ক্যাম্পেইন নিয়ে, নো ভোট ফর একটি দল। আমি নাম করতে ইচ্ছে করছে না, কারণ আমি কোনো দলীয় লোক নই যে সেই দলের নামটা বললেই আবার আমাকে দেখে দেওয়া হবে যে আমি জহরবাবুকে অ্যাটাক করছি, মানে আমি সেই দলের সদস্য। অর্থাৎ এই ক্যাম্পেইনটা খুব জনপ্রিয় হয়েছিল, নো ভোট ফর একটি দল, এবং প্রকারান্তরে উচ্চ ছিল বা অনেক সময় উচ্চারিত হচ্ছিল এনাদের মুখ থেকে, ভোট ফর লেসার ইভিল একটি দল। লেসার ইভিল অর্থাৎ কম ক্ষতিকারক, অর্থাৎ একটি দলকে একদম ভোট দেবেন না, আর একটি দল কম ক্ষতিকারক, এরকম একটা বুদ্ধিদীপ্ত ক্যাম্পেইন চলেছিল। তার ফলস্বরূপ দুটো দলের মধ্যে ভোটটা ভাগাভাগি হয়ে গেছিল। আর সিপিএম কংগ্রেসের রেজাল্ট কী হয়েছিল আমি আপনি সবাই জানি। কিন্তু কিছুদিন পরেই দেখেছিলাম জহরবাবু রাজ্যসভায় চলে গেলেন, অর্থাৎ সেই প্রাইজ তিনি পেয়ে গেলেন। কোনো ইলেকশনে না জিতে 6 বছর রাজ্যসভায় বিরাজ করবেন। কিন্তু মনে রাখবেন 2022-এ যখন মন্ত্রীরা একে একে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢুকতে শুরু করলো, হঠাৎ তখন জহরবাবুদের, অনেকের মতন জহরবাবুরও বিবেক জাগ্রত হলো। তিনি হঠাৎ করে বললেন যে আমার বন্ধুরা বলছে তুই ওই দলে আছিস কী করে। আমরা ভাবলাম বাহ, উনি এখন বোধহয় স্টেপ ডাউন করবেন, অর্থাৎ 6 বছরের সেই লোভনীয় পথটা উনি ছেড়ে দেবেন, এটাই তো চেয়েছি। উনি হয়তো বুঝতে না পারে গেছিলেন, কিন্তু তিনি কিন্তু ছাড়লেন না। তার বন্ধুরা যে তাকে সত্যিকারেরই ভৎসনা করেছিল কিনা, কটাক্ষ করেছিল কিনা, করার পরেও তিনি কেন থেকে গেলেন, তার ব্যাখ্যা কিন্তু তিনি তখন আর দেননি। সাম্প্রতিক আজকে 2-1 দিন আগের কথা বলছি, তিনি আবার বললেন যে রাজ্য সরকারের সন্দীপ ঘোষ কাণ্ডে কী কী করার দরকার ছিল। তাই জন্যই ভয় হয় যে একজন এত বড় আইএএস অফিসার, তার গায়ে একটা বুদ্ধিজীবীর তকমা আছে, তিনি কেন আবার উল্টো সুর গাইছেন। এটা রাজ্যসভায় তার পদের কোনো কিছু হবে না। কোনো ওপরমহল থেকে নির্দেশ এসছে কি যে সাগরিকা ঘোষই হোক বা জহর সরকারই হোক, তারা এই সাংবাদিক, সর্বভারতীয় সাংবাদিকের স্ত্রী হয়ে বা প্রাক্তন আইএএস হয়ে এই ব্যালেন্সের খেলা খেলবেন কিনা, চেক অ্যান্ড ব্যালেন্স,
চেকস অ্যান্ড ব্যালেন্সের খেলা, যাতে একটা সেফটি ভালভের কাজ করে। যেমনভাবে মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেত্রীর মতন মাঝে মাঝে হাবভাব করেন, মাঝে মাঝে হাঁটাহাঁটি করেন, মাঝে মাঝে মন্ত্রীদের ভৎসনা করেন, তেমনি ওনারা করছেন কিনা ওনাদের আসলে সব ঠিক আছে। যেমনটা হঠাৎ করেই দেখলাম এই যে কয়েকদিন আগে টালিগঞ্জের ডিরেক্টররা যে নিজস্ব একটা বিপদে পড়েছিলেন, বেশ কিছুদিন টালমাটাল হয়েছিল, তারপরে নবান্নে পাশে একজন মন্ত্রীকে দাঁড় করিয়ে সব কিছু ঠিক হয়ে গেল। তখন তারা হাঁটতে বেরোলেন এই দু একদিন আগে মোমবাতি নিয়ে। সন্দেশখালী কাণ্ডে হাঁটেননি, বকটুই কাণ্ডেও হেঁটেছেন কিনা মনে নেই, আনিস খান কাণ্ডে কতটা হেঁটেছিলেন মনে নেই, দাড়িভিট কাণ্ডে কতটা হেঁটেছিলেন মনে নেই, হাঁসখালি কাণ্ডে কতটা হেঁটেছিলেন মনে নেই, তবু তো হেঁটেছেন। এই যে বলেছেন খান্না থেকে যত দূর পারা যায় ওই আরজিকরের উদ্দেশ্যে যাব। আসলে কি জানেন, ওই যে ডিরেক্টররা, ওই যে বুদ্ধিজীবীরা, সিনেমার মানুষরা, তারা কিন্তু বুঝেছেন, পিঠটা কিন্তু দেওয়ালে ঠেকেছে। তাদের যখন রুটি রুজিতে ভাটা পড়ছিল কয়েকদিন আগে, তখন কিন্তু তারা সরব হয়েছিলেন এইটা ভেবে যে সব জায়গায় কিন্তু স্বরূপ বিশ্বাস নেক্সাস, শাহজাহান নেক্সাস, সন্দীপ ঘোষ নেক্সাস, বালু নেক্সাস আছে। আর সেই সব ক্ষেত্রেই সরকার এবং কিছু কিছু গোষ্ঠীর নেক্সাস থাকে বলে ওই মেয়েটিকে নৃশংসভাবে ওই অ্যাসেট, আগামী দিনের অ্যাসেট এমবিবিএস এমডি পঠরতা মেয়েটিকে নৃশংস খুন হতে হয়ে আজকে সারা পৃথিবীর বিবেক যখন জাগ্রত হলো, তখন কিন্তু এই জহরবাবুদের বিবেক জাগ্রত হলো। জহরবাবুদের কেন প্লুরাল নাম্বারে বলছি, এই সমস্ত সকল বুদ্ধিজীবীরা ভীষণ সিলেক্টিভ হয়ে গেছেন, এবং সেই বুদ্ধিজীবীরা যখন রাজ্যসভায় পৌঁছে যান, অর্থাৎ সেই ঝাঁ চকচকে প্লেনে করে কোনো ইলেকশনের সকল ভোটে না জিতে 6 বছর থেকে যান সংসদে, রাজ্যসভায়, তখন তাদের এই সিলেক্টিভ যে উদারতা, সেই সমালোচনা আমাদের সাধারণ মানুষের চোখে পড়ে। তাই বারবার বলবো যে এই ধরনের জহরবাবুদের জহুরিরাই চিনে নেন, তারাই চেকস অ্যান্ড ব্যালেন্সের খেলা খেলেন। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই কমেন্ট করবেন, না হলে এই কমেন্টটা ব্যক্তিগত অ্যাকাউন্টে থেকে যাবে, ইউটিউবে জায়গা পাবে না। ধন্যবাদ।